গার্মেন্টস ডিপার্টমেন্ট থেকে। আমি মোহাম্মদ আবুল খুশিদার রহমান পাভেল, সিনিয়র ইন্সট্রাক্টর গার্মেন্টস। আমি তোমাদের গার্মেন্টস সাবজেক্টের উপরে বিগত ক্লাসে যা করানো হয়েছে তারপর থেকে শুরু করছি। তো আমাদের এখানে কোর্স চলে দুইটা, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন ও ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং। তো দুটি কোর্সেরই সামঞ্জস্য রেখে ক্লাস নিচ্ছি। তো আমরা গত ক্লাসে যা করেছিলাম, টিকা 15 নম্বর টিকা পর্যন্ত আমরা পড়েছিলাম ইনলে। এরপরে আমাদের আসতেছে ডিসপোজেবল গার্মেন্টস, নাম্বার 16 ডিসপোজেবল গার্মেন্টস। ডিসপোজেবল গার্মেন্টস কি? যে সকল পোশাক সাধারণত একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় তাকে ডিসপোজেবল গার্মেন্টস বলে। অর্থাৎ একবারের বেশি যে সকল পোশাক ব্যবহার করা যাবে না সেগুলোকে ডিসপোজেবল গার্মেন্টস বলে। যেমন কি অ্যাপ্রন, মাস্ক, ক্যাপ, বিভিন্ন ধরনের আন্ডারওয়্যার, এগুলো আমরা একবার ব্যবহার করে ফেলে দিই। এই পোশাকগুলোকে ডিসপোজেবল গার্মেন্টস বলে। তাহলে ডিসপোজেবল গার্মেন্টস আমরা জানলাম, যে সকল পোশাক একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় তাকে ডিসপোজেবল গার্মেন্টস বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমি বর্ণনায় যাব না, শুধু তোমাদেরকে টিকাটা এখানে লিখে দেবো, বর্ণনাটা মুখে বলবো, তোমরা সবাই আশা করি লিখে নেবা। 17 নম্বর, লাইনিং। লাইনিং কি? যে সকল কাপড় পোশাকের ভিতরের দিক থেকে আবৃত করার জন্য ব্যবহার করা হয় তাকেই লাইনিং বলে। অর্থাৎ আমরা যে কোট ব্যবহার করি, জ্যাকেট ব্যবহার করি, এ সকল পোশাকের বাইরের দিকটা একরকম, ভিতরের দিকে একরকম থাকে। আমরা পোশাকটাকে খুললে ভিতরের দিকে যে কাপড়টা দেখতে পাই সেটাই হলো লাইনিং। অর্থাৎ মেয়েদের বিভিন্ন নেটের জামা, যে সালোয়ার কামিজ তারা ব্যবহার করে, এটাতে ভিতরে এক ধরনের ফলস কাপড় ব্যবহার করা হয়, পিচ্ছিল জাতীয়। এই কাপড়টিকেই বলে লাইনিং। তাহলে লাইনিং কি? যে কাপড় পোশাকের ভিতরের দিক থেকে পোশাককে আবৃত করার জন্য ব্যবহার করা হয় তাকেই লাইনিং বলে। তাহলে লাইনিং আমরা জানলাম। এবার আমরা 18 নম্বর জানবো ইন্টারলাইনিং। তাহলে লাইনিং অর্থ আমরা জানলাম পোশাকের ভিতরের দিকে যে কাপড়টা ব্যবহার করা হয় তাকে লাইনিং বলে। এবার আমরা জানবো ইন্টারলাইনিং। ইন্টার শব্দ অর্থ মধ্যে বা ভিতরে। তাহলে দুই পরতা কাপড়ের মাঝখানে শক্ত যে কাপড় ব্যবহার করা হয় তাকেই ইন্টারলাইনিং বলে। ইন্টারলাইনিংকে বাংলায় বলে বক্রম। তো ইন্টারলাইনিং অর্থ কি? দুই পরতা কাপড়ের মাঝখানে বিশেষ এক ধরনের শক্ত কাপড় ব্যবহার করা হয়, যেমন কলার, কাফ, এগুলোর ভিতরে আমরা জানি বক্রম ব্যবহার করা হয়। উপরে এবং নিচে কাপড়, মাঝখানে থাকে বক্রম বা ইন্টারলাইনিং। তাহলে ইন্টারলাইনিংটা কি? দুইটি কাপড়ের মাঝখানে যে শক্ত কাপড় ব্যবহার করা হয় তাকেই ইন্টারলাইনিং বলে। ইন্টারলাইনিং এর কাজ কি? পোশাকের আকৃতি ধরে রাখা এবং শক্তি বৃদ্ধি করা। কাফ এবং কলার এই দুটি জায়গায় আমাদের ঘর্ষণ বেশি হয়, সেজন্য এই জায়গার শক্তিটা বৃদ্ধি করা হয়। ইন্টারলাইনিং সাধারণত দুই প্রকার, একটা হলো ফিউজিবল ইন্টারলাইনিং, একটা হলো নন ফিউজিবল। অর্থাৎ 1 নম্বর হলো ফিউজিবল। ফিউজিবল ইন্টারলাইনিং। ফিউজিবলটা কি? যে সকল ইন্টারলাইনিং তাপ ও চাপের মাধ্যমে লাগানো হয়, অর্থাৎ আয়রন দিয়ে যে ইন্টারলাইনিংকে চাপ দিয়ে লাগানো হয় সেটাই হলো ফিউজিবল ইন্টারলাইনিং। ফিউজিবল ইন্টারলাইনিং এর মধ্যে আঠা দেওয়া থাকে, এটা কাপড়ের মধ্যে আকৃতি অনুযায়ী চাপ দিয়ে লাগালেই সেটা কাপড়ে লেগে যায়। আর 2 নম্বর হলো নন ফিউজিবল ইন্টারলাইনিং। নন ফিউজিবল ইন্টারলাইনিং। নন ফিউজিবল ইন্টারলাইনিংটা কি? যে ইন্টারলাইনিং এ কোনো প্রকার আঠা থাকে না, এটা পোশাকের মধ্যে বসিয়ে দিয়ে সেলাই করে লাগানো হয়, সেটাই হলো নন ফিউজিবল ইন্টারলাইনিং। তাহলে ইন্টারলাইনিং কি আমরা জানলাম? ইন্টারলাইনিং দুই প্রকার, ফিউজিবল আর নন ফিউজিবল। যেটাতে আঠা থাকে এবং তাপ ও চাপের মাধ্যমে লাগানো হয় সেটা হলো ফিউজিবল ইন্টারলাইনিং, আর যেটাতে আঠা থাকে না, সেলাই করে লাগানো হয় পোশাকের মধ্যে, সেটা হলো নন ফিউজিবল ইন্টারলাইনিং। তাহলে আমরা লাইনিং জানলাম, ইন্টারলাইনিং জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো
প্যাটার্ন। 19 নম্বর, প্যাটার্ন কি? প্যাটার্ন হলো গার্মেন্টসে ব্যবহৃত একটি বহু ব্যবহৃত শব্দ। প্যাটার্ন হলো পোশাক যখন একের অধিক তৈরি করব আমরা, অর্থাৎ একের অধিক 1000, 10,000, 20,000 গার্মেন্টসে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোশাক তৈরি করা হয় এবং অনেক সংখ্যায় তৈরি করা হয়। যখন একের অধিক পোশাক আমরা তৈরি করব তখন আমরা পোশাকের একটি নমুনা তৈরি করে নেব। এই নমুনাটিকেই বলে প্যাটার্ন। সংজ্ঞা হলো প্যাটার্নের পোশাকের কোনো অংশের অবিকল প্রতিরূপ সমতল শক্ত কাগজের উপর অঙ্কন করাকেই প্যাটার্ন বলে। আমি আবার বলছি, পোশাকের কোনো অংশের অবিকল প্রতিরূপ সমতল শক্ত কাগজের উপর অঙ্কন করাকে প্যাটার্ন বলে। যেমন আমাদের এই পকেটের অবিকল একটা প্রতিরূপ শক্ত কাগজের উপর অঙ্কন করে সেই কাগজটাকে কেটে নেওয়াটাকেই প্যাটার্ন বলে। তাহলে প্যাটার্ন কি? পোশাকের কোনো অংশের অবিকল প্রতিরূপ সমতল শক্ত কাগজের উপরে অঙ্কন করাকেই প্যাটার্ন বলে। 20 নম্বর, মার্কার। মার্কারটা হলো প্যাটার্নের রকমই একটা জিনিস। মার্কার হলো প্যাটার্ন একটা অংশের তৈরি করা হয়, আর পোশাকের সকল অংশের প্যাটার্নকে একটা শক্ত কাগজের উপর একত্রে অঙ্কন করাকেই মার্কার বলে। তাহলে প্যাটার্ন একটা অংশে তৈরি করা হয়, আর সকল প্যাটার্নকে একসাথে করে একটা শক্ত কাগজের উপর অঙ্কন করাকেই মার্কার বলে। যেমন পকেটের অংশ, কলারের অংশ, কাফের অংশ, শরীরের সামনের অংশ, শরীরের পিছনের অংশ, সবগুলোকে একত্রে করে তারপরে কাপড় কাটা হয়, এই জন্যই এটাকে মার্কার বলে। এরপর আমরা জানবো 21 নম্বর, লে। লে কি? মার্কারের মাপ অনুযায়ী পোশাকের বিভিন্ন অংশ কর্তন করার জন্য বা কাটার জন্য টেবিলের উপরে একসাথে অনেক কাপড়ের স্তর বিছানোকেই লে বলে। অর্থাৎ একের অধিক কাপড় কাটার জন্য প্যাটার্ন এবং মার্কার তৈরি করা হয়, আর এই মার্কার অনুযায়ী বা মার্কারের মাপ অনুযায়ী কাপড় কাটার জন্য টেবিলের উপরে কাপড়ের স্তর বিছানোটাকেই লে বলে। অর্থাৎ লে হলো কাপড় কাটার জন্য যে স্তর বিছানো হয় সেটাকেই লে বলে। এরপর আমরা জানবো 22 নম্বর, গ্রেডিং। গ্রেডিং কি? আমরা যে পোশাক দোকানে কিনি অথবা গার্মেন্টসে তৈরি হয়, কখনো পোশাক একটা সাইজের তৈরি হয় না। আমি কোনো দোকানে পোশাক কিনতে গেলে আমি যখন দোকানে আমার পোশাকটি গায়ে দিব, তখন যদি বড় হয় বা ছোট হয়, আমরা দোকানদারকে সাধারণত বলি বড় হলে যে আমাকে এক সাইজের ছোট পোশাক দেন। সেই ক্ষেত্রে দোকানদার আমাকে ছোট সাইজের একটা পোশাক বের করে দিবে। অর্থাৎ গার্মেন্টসে যখন পোশাক তৈরি করা হয় তখন ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের পোশাক তৈরি করা হয়। যেমন স্মল, বিগ, এক্সেল, ডাবল এক্সেল, লার্জ, বিভিন্ন সাইজের পোশাক পাওয়া যায়। এই যে পোশাকের বিভিন্ন সাইজের তৈরি করা হয় এটাকে বলে গ্রেডিং। অর্থাৎ মার্কার থেকে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরি করাটাকেই গ্রেডিং বলে। তাহলে গ্রেডিংটা কি? একটা পোশাকের বিভিন্ন সাইজের তৈরি করাটাকেই গ্রেডিং বলে। এবার আসবো 23 নম্বর, মেজার কাটিং। মেজার কাটিং কি? মেজার মানে মাপ, কাটিং মানে কাটা। মেজার হলো নির্দিষ্ট একটা ব্যক্তির মাপ অনুযায়ী পোশাক কাটাকেই মেজার কাটিং বলে। অর্থাৎ টেইলার্সে আমরা যখন পোশাক তৈরি করতে যাই তখন শুধু আমি যদি যাই, আমার মাপ অনুযায়ী টেইলর সে কাপড় কাটবে। তো একজন ব্যক্তির মাপ অনুযায়ী যখন নির্দিষ্টভাবে একটি পোশাক তৈরি করা হয় তখন সেই কাপড়টা কাটার জন্য যে কাটিং পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই মেজার কাটিং বলে। এরপরে সর্বশেষ দিকে আমরা যেটা জানবো সেটা হলো এলসি। এলসি শব্দটি গার্মেন্টসের প্রচুর ব্যবহৃত একটি শব্দ। এলসি হলো কোনো পোশাকের ক্রেতার জন্য বা ক্রেতার পক্ষে কোনো ব্যাংক বিক্রেতার অনুকূলে যখন একটি দলিল বা একটি নিশ্চয়তা পত্র প্রদান করে তাকেই এলসি বলে। অর্থাৎ বিক্রেতা কোনো পোশাক কেনার সময় ক্রেতাকে একটি কমিটমেন্ট বা স্টেটমেন্ট করে, যেটা দলিলের মাধ্যমে করা হয় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে, সেটাকেই এলসি বলে। এলসির পূর্ণরূপ হলো
লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট অর্থাৎ এই এলসির মধ্যে পোশাকের অর্ডার বিক্রেতা কতটুকু নিল এবং ক্রেতা কতটুকু পণ্যের অর্ডার দিল এবং তার মধ্যে অর্থের মান দেওয়া থাকবে কতটুকু বা কত টাকার মধ্যে সে অর্ডার নিল এবং কত তারিখের মধ্যে এটি ডেলিভারি করবে। এই দুটি শর্তই এখানে উল্লেখ করা থাকে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতা তার পোশাক বিক্রেতার কাছ থেকে বুঝে না পায় তাহলে এই এলসির শর্ত অনুযায়ী তার জরিমানা হবে অথবা তাকে এরোপ্লেনের মাধ্যমে শিপমেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে এলসি আমাদের গার্মেন্টসে ব্যবহৃত সব থেকে গুরুত্বপূর্ণ একটি শব্দ। তো আজকে আমরা মোটামুটি টিকা শেষ করে ফেললাম। গার্মেন্টসে এই শব্দগুলো খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা আমরা আজকে প্রথম জানলাম, অথবা এর আগেও আমরা শুনেছি কিন্তু ভিন্ন অর্থে জানতাম। এখানে আমরা আসলে গার্মেন্টসের ভাষায় এই কথাগুলো কিভাবে বলে সেটা জানলাম। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস আমাদের যেটা থাকবে সেটা হলো পকেটের উপরে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে পকেট কিভাবে তৈরি করতে হয়, পকেট কি, পকেট কত প্রকার এবং তার মাপ সহ আমি তোমাদেরকে দেখাবো। তো আশা করি আজকে তোমাদের টিকাগুলো সব বুঝতে পেরেছো এবং বিগত ক্লাসে যে 15টি টিকা পড়িয়েছিলাম এবং এই টিকাগুলো তোমরা ভালো করে পড়বে। আর আগামী ক্লাসের জন্য আমি তোমাদের পকেটের যে অধ্যায়টি আছে সেটি একটু পড়ে আসার জন্য অনুরোধ করব। আমি নেক্সট ক্লাসে তোমাদের পকেট কি এবং তার প্রকারভেদ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের জন্য তোমাদের এটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।